গল্পে গপ্পে প্রভাত। এখানে গল্প শোনানো হয়। গল্প শুরুর আগে একটি বিশেষ অনুরোধ, গল্পে গপ্পে প্রভাত এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ। নমস্কার, আমি প্রভাত, আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত। গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে, সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প। তাই গল্পপ্রেমীদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আজকের গল্পটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বিরজা হোম ও তার বাধা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প বিরজা হোম ও তার বাধা। ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা। অনেকদিন আগের কথা। বোয়ালে কদেরপুর হাই স্কুলে আমি তখন শিক্ষক, নতুন কলেজ থেকে বার হয়েই সেখানে গিয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত, মানত। এক প্রহর ধরে জপ করতেন, আহ্নিক করতেন। শূদ্রযাজক ব্রাহ্মণের জল পর্যন্ত স্পর্শ করতেন না। মাসে একবার বিরজা হোম করতেন। টিকিতে ফুল বাঁধা থাকতো দুপুরের পর থেকে। সপাক ছাড়া কখনো কোনোদিন কারো বাড়িতে খাননি। শিষ্য করতে নারাজ ছিলেন, বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের নাকি মহাপাপ। আর একটি কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলে পণ্ডিতি করেননি কোনোদিন। টোল করাও পছন্দ করতো না খুব একটা। ওতে নাকি গভর্নমেন্টের দায়বৃত্তির দিকে বড় মন চলে যায়। তবে দুটি ছাত্রকে তিনি নিজের বাড়িতে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিনে রাতে গুমোটের দরুন আমরা কেউ ঘুমোতেও পর্যন্ত পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা গেল উত্তর পূর্ব কোণে। বেলা প্রায় 3টে। স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পর, কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেদের তদাবির করতে হচ্ছে। মাস্টারদের উস্কানিও তাতে ছিল 12 আনা। হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন। গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন, ও স্যার, মেঘ করেছে। মুরলী মুখার্জি, এ গ্রামের হেডমাস্টার, গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে, স্কুলের ছুটি দিলে ভালো হতো। ছেলেরা অনেক দূর যাবে, ছাতিও আনেনি অনেকে। বৃষ্টি হবে না ও মেঘে? খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে যে এ কথা বলতে দ্বিধাবোধ করত। কিন্তু কি আর করা, সকলেই জানে মুরলী মুখার্জির পণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, ও বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ মেঘ করে এসেছে তো। মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে তাঁত মেঘা। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখেছি এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠেছিলাম। মুরলী মুখার্জি নিঘাত না করে দেওয়াতে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, বৃষ্টি হবে বলে মনে হচ্ছে কিন্তু। মুরলী মুখার্জি বললেন, তাঁত মেঘা, মেঘ হলেই বৃষ্টি হয় না। তা কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে আল্ট্রা স্ট্যাটাস মেঘ থেকে, যাকে বলে শিট ক্লাউড। ও, তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে। মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। ও,
আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু কি আর করার, ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখার্জীকে। মিনিট 15-এর মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল, আরও ঘন আর একখানা মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম করে মুষলধারে বর্ষা আরম্ভ হলো। পুরো 2 ঘন্টা লাল বিল নালা ডোবা খসিয়ে ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পর বেলা 5:30টার সময় আকাশ একটু ধরে এলো। ছেলেরা তখনও পর্যন্ত স্কুলে আটকে ছিল, কোথায় আর যাবে, সবাই আমরা আটকে পড়েছিলাম। গোপীবাবু জয়ক গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখার্জিকে গিয়ে বললেন, দেখলেন স্যার, তখনই বললাম বৃষ্টি আসবে, তখন ছুটিটা দিয়ে দিলেই এমন হতো না। মুরলীবাবু বললেন, অমন হয়ে থাকে, ইতিহাস পড়ান, হায়ার ম্যাথমেটিক্স পড়ালে বুঝতেন, জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন এবছরের ম্যাথামেটিক্যাল গ্যাজেটে, বুঝলেন? সেটা আবার কি? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস দ্য লুকিং গ্লাসের পরীক্ষা আর কি, পড়ে দেখুন। গোপীবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবত তিনি সংকুচিত হয়ে পড়েন। যাই হোক, বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে গোপীবাবু আর আমি চলেছি। দুজনেই আমরা মনে মনে বড় খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে। রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে খুব খুশি মন। আমাকে দেখে ডেকে বললেন, কেমন ননীবাবু, বৃষ্টি হলো তো? আরে এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। হ্যাঁ, তা হলো। হবে না, আজ 3 দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য, ওর বাবাকে হতে হবে। অবশ্যই বৃষ্টির পিতৃদেব কে তা ভালো আমিও জানি না মশাই। বললাম, বলেন কি? হোম করার ফল তবে ফলেছে বলতে হবে। গোপীবাবু অর্ধস্পষ্ট স্বরে বললেন, লাগে তাক না লাগে তুক। ভৈরব চক্রবর্তী কিন্তু কথাটা শুনতে পেলেন। বললেন, আসুন দুজনেই আমার বাড়িতে, আসুন দেখাই। গোপীবাবু ও আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম। মনটা বেশ ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ গুমোট, রাত্রে ঘুমোতে পর্যন্ত পারিনি। গোপীবাবু কেবল বলছিলেন, আজ ঘুম হবে মশাই, কি বলেন? নিশ্চয়ই, তার বলতে। ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে। সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড, বালি বিছিয়ে তৈরি, বেলকাঠ ও জগডুমুরের ডালের বাড়তি সমাধি, পুণ্যপাত্রে সিদে সাজানো, তামার টাটে নারায়ণ শিলা, সিঁদুর, বেলপাতা আর তামার বড় থালায় এসব রয়েছে। হোম হয়ে গিয়েছে, উপকরণ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন তো মাস্টার বাবু, হোম করার ফল আছে বলতে হবে তাহলে। গোপীবাবু বললেন, আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয়ই, নিজের চোখে দেখা। অপদেবতার কাণ্ড দেখেছি যে কত পঞ্চমন্ডির আসনে জপ করবার সময় তার কোনো ইয়ত্তা নেই। বলুন না কয়েকটা ঘটনা। না, সেসব বলবো না, থাকবে। কিন্তু আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়ি, সেইটাই বলি। তা একটু চা করতে বলি। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারিদিক। ঝড় উঠলো খুব ঠান্ডা হাওয়ার। ঝরঝর করে পাকা জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে। নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারিদিক থেকে। চা এলো। আমরা কেউ ছাতা নিয়ে বেরোনি। এই বৃষ্টির মাথায় করে নিয়ে যাবার উপায়ও নেই। বেশ জমিয়ে গল্প শুনবার জন্যই ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ার উপর মাদুর পেতে বসে পড়লাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে বললেন,
আর বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর পেরোয়নি। আমার একজন যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটা মেয়ের বড় অসুখ। আমাকে তার বাড়িতে গিয়ে বিরজা হোম করতে হবে এ মেয়েটির জন্য। বিরজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায়। আমি এমন সারিয়েছি অনেক। আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর উপর দিয়ে। অজপাড়াগা, ঘর কতক ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা বুনেদের বাস। যমুনার ধারেই বাস। গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে। গ্রামের নাম কি? সাউবেরে। তারপর শুনুন, গ্রামে গিয়ে পৌঁছালাম বিকেলে। খুব বন জঙ্গল গ্রামের মধ্যে। একটা ভাঙ্গা শিব মন্দির আছে, সেকালে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অসত্যের গাছ গজিয়েছে। প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো ওই মন্দিরের মধ্যে। চামচিকের নাদিতে আকণ্ঠ ডোবা অবস্থায়। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই হয়তো। এই সময়ে আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে। ভৈরব চক্রবর্তীর বিপত্নিক। তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসেছে সবে কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম। ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে খেতে শুরু করে দিলেন। এখনো দিব্যি দাঁতের জোর তার। ওই বয়সে এমন চাল ভাজা ছোলা ভাজা যে খেতে পারে, তার দাঁত বহুদিনেও নষ্ট হবে না, এই কথা আমি হলফ করে বলতে পারি। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন। এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। তারপর আমরা গিয়ে যে বাড়িতে উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে। বয়স 13-14 হবে। নিতান্ত রোগা, বেশ মোটা ছোটা ছিল বোঝা যায়। গলায় একরাশ মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। মেয়েটির গায়ে জ্বর, বেশ জ্বর, 3-এর কাছাকাছি তো হবেই। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম বেশ শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কোনো কারণ আছে বলে মনে আমার হলো না তখন। তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই। আমি এসেছি হোম করতে। গৃহস্বামী বললেন, হুজুর, আপনি আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন মাথায় ওর। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেলেন খাটের পাশে। আমি চমকে উঠলাম। হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। কিছুই সেখানে নেই, না একটা কলার খোসা, না কিছু। লোকটি পড়ল কি করে বলুন তো? পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা কিন্তু খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি। লক্ষণ প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত, এই নিয়েই তো দৈব। গোড়াতেই এর লক্ষণ খারাপ ছিল বলে যেন মনে হচ্ছে। তবে কি হোম করব না? সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই। রাস্তায় তবু একটা হাওয়া বইছে। হঠাৎ আমার কানে এলো কে যেন বলছে, শুনুন শুনুন। দুবার কানে এলো কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের মধ্যে ঠিক দৌড়ের গোড়ায় একটি মেয়ে মানুষ দাঁড়িয়ে। আমি জিজ্ঞেস করলাম, আমায় বলছেন? হ্যাঁ, ও খুকির জন্য বিরজা হোম করবেন না, ও বাঁচবে না। কে আপনি?
নই। যদি ভালো চান হোম করবেন না। আমি বিস্মিত হলাম। নির্জন অন্ধকার ভাঙ্গা মন্দির, সেখানে একটা মেয়ে মানুষ আসবে কে? এমন আশ্চর্য কথাই বা বলে কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছার উপর বাধা দেয় এমন লোককে। মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো অত সহজ নয়। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না। রাত্রে বসে হোমের জিনিসপত্রের ফর্দও করে দিলাম। তারপর রাত 8টা বাজলো। গৃহস্বামী আমাকে রান্নাবান্না করতে বললেন। এইবার আমার গল্পের আসল অংশে আসব। তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি। কোনো চিরি সৌষ্ঠব নেই, কিন্তু দোতলা। পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর ধারে ঠিক নয়, বাড়িটা যমুনা নদীর থেকে একটু সামান্য দূরে। মধ্যে কেবল একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ আর এই বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান। ছাদের উপরে একখানা ঘর। সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনামুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু, ঘি, এইসব। আমি একাই রাঁধছি। রান্নার সময় কেউ কাছে থাকে সেটা আমি আবার পছন্দ করি না। রান্নার আগে একবার চা করে খেলাম। পরের তরি চা খেয়ে তৃপ্তি পাইনি মোটেও। রান্না করতে করতে বেশ রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত হানিলাম হাঁড়ি থেকে আস্ত কলার পাতে। তারপর খেতে বসলাম। খেতে বসবার সঙ্গে সঙ্গেই মনে হলো ছাদে আমি একা নই। এদিক ওদিক চাইলাম, কোথাও কেউ নেই। রাত বেশি হয়েছে। বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে। গ্রামই নিশতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুকঠাক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম, আমার সামনের ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো, লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে রান্না বাড়া করছি, কই অত বড় একটা গাছ নজরে পড়েনি তো এর আগে। ছিল নিশ্চয়ই, নয়তো এখন দেখছি কি করে। কি গাছ ওটা? সত্যি, যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকার ওই রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাচ ক্যাচ শব্দ আমাকে ওইদিকে ফিরে তাকাতে হয়েছিল। তখন তো অত বড় তাল গাছ কই দেখিনি তো। কিন্তু তাল গাছটা এমন ভাবে, ও কি রকম তাল গাছ? ও কি কি? আমি ততক্ষণে বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি। তাল গাছ নয়। এখনো ভাবলে এই দেখুন গায়ে কাটা দিয়ে উঠছে। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী তান্ত্রিক, পিছনের ছাদের কার্নিচের ওপর দাঁড়িয়ে এক বিরাট আকার অসুর কিংবা দৈত্যর মতো মূর্তি, তার তত বড় হাত পা সেই মাপেই। মাথাটা ঢাকায় জ্বালার মতো, চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙ্গা, আগুন ঠিকরে পড়ছে। আমার দিকে তাকিয়ে আছে অসুরটা, যেন যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট বড় মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা, নিচু চোখে সেটা আমার দিকেই তাকিয়ে আছে। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম। দুবার চোখ রগড়ালাম। দুবার চা খেয়ে কি এমন হলো? না, ওই তো সেই বিরাট তালশাল
নারকোল গাছের মতো তেঠাঙ্গা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে সামনে জমাট অন্ধকারের মতো। এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয়, কোথাও দাঁড়িয়ে নেই, দুবাড়ির মধ্যেকার ফাঁকাটাতে দাঁড়িয়ে বলা যায়। কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, আর তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার আড়ালে। এ বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি। আমার বার কয়েক দেখতেই জীবটাকে সব বর্ণনা হয়ে গিয়েছিল। 1 থেকে 10 গুনতে যত সময় লাগে, ব্যাস আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাতে দেখলে আর তাকে গোলার ধানের ভাত খেতে হতো না পরদিন। আমি অপদেবতা দেখেছি পঞ্চমুণ্ডের আসনে বসলে জপের শেষ দিকে ভয় দেখাতো, কিন্তু সেসব এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। ভয় পেয়ে গেলাম, ঠক ঠক করে কাঁপতে লাগলাম, চোখে অন্ধকার থেকে পড়ে যায় আর কি, পড়লেই হয়ে যেত। দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলেই ওরা পালায়। নিজেকে তক্ষুনি সামলে নিলাম, তারা মন্ত্র জপ শুরু করলাম জোরে জোরে। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল 1 থেকে 30 গুনতে যতটা সময় লাগে ততটা সময়, এর খুব বেশি হবে না কখনোই। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম, কিছুই নেই। বিশ্বাস করুন, প্রায় সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্নাকাটি উঠল। রুগী মেয়েটি মারা গিয়েছে। তক্ষুনি মারা গেল? তক্ষুনি। এ ব্যাপারে ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে। বিশ্বাস করুন বা না করুন, সেটা সম্পূর্ণ আপনাদের মতামত।